আমাদের এই কোর্সের নাম হচ্ছে সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। অর্থাৎ যখন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হয় না, আই উইল or you will go to conduct a development project or to construct a development project, then we should consider some social and economic aspect. Aspect means some subject, কিছু বিষয়াদি। অর্থাৎ যখন একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ফিল্ডে যে কোনো ধরনের কাজ হোক, ডেভেলপমেন্ট প্রজেক্ট করেন, সেখানে আপনাকে অবশ্যই ডেভেলপমেন্ট প্রজেক্টের পাশাপাশি সোশ্যাল এবং ইকোনমিক, সাথে সাথে এনভায়রনমেন্টাল কিছু টপিকস আছে বা সেক্টর আছে, যেটাকে আপনাকে কনসিডারেশনে আনতে হবে। আদারওয়াইজ ওই প্রজেক্ট সাস্টেইনেবল হবে না, বা সেই প্রজেক্টটা থেকে আমি যেই আউটপুট পাইতাম সেটাকে প্রপারলি পাবো না। তাহলে আমার যে আউটপুট বা এফিসিয়েন্সি যেটা আমি পাইতাম সেটাকে প্রপারলি আমার ওই ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে পাবো না। তাহলে আমার প্রজেক্টটা কি ফ্রুটফুল হইল? ফ্রুটফুল হইল, অর্থাৎ যেরকম আমি চাইতেছিলাম সেরকম কিন্তু হলো না। কি জন্য হলো না? স্ট্রাকচারে কোনো ত্রুটি আছে? ত্রুটি নাই। মনে করেন যে সব ধরনের ভালো ভালো ম্যাটেরিয়ালস, ভালো স্ট্রাকচার, ডিজাইন, ওকে সব কিছু করলাম, কিন্তু আমি আমার প্রজেক্ট থেকে ডেভেলপমেন্ট যে কাজ, সেই কাজ থেকে ফুল আউটপুট পাচ্ছি না, ডিউ টু সাম নেগলিজেন্সি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্ট। অর্থাৎ সোশ্যাল এবং ইকোনমিক ব্যাপারে ওইটাকে অবজ্ঞা করার কারণে, বা ওইটাকে বাদ রাখার কারণে, অথবা ওইটাকে কনসিডারেশনে না আনার কারণে আমি আমার ডিজায়ার্ড যেই আউটপুট সেটা পাচ্ছি না। সেজন্য আমাকে কি করতে হবে? সোশ্যাল এবং ইকোনমিক ব্যাপারগুলোকে কনসিডারেশনে আনতে হবে। এটা কখন আনতে হবে? প্রজেক্ট করার পরে না আগে? কি মনে হয় আপনাদেরকে? আমি যে কথাটুকু বললাম, আলোচনা করলাম, এটা শুনে কি মনে হয়? এটা কি কোনো প্রজেক্ট করার পরে কনসিডার করতে হবে, নাকি প্রজেক্ট করার আগেই আমাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে? আপনারা যদি শুনে থাকেন আমার কথা, একটু রেসপন্স করবেন। স্যার আগে করতে হবে। আগে করতে হবে। সাদিয়া মিম বলছে আগে করতে হবে। আর কেউ আছেন? কি মনে হয় আপনাদের কাছে স্যার, এই ব্যাপারগুলো করার পরে নাকি আগে? যেমন অসুখ হলে আমি ওষুধ খাই অসুখের পরে, আগে কিন্তু খাই না। এখানে কি আগে না পরে? যদি একজন বলছে আগে, তার অ্যান্সারটা আমি বলতেছি না ভুল না সঠিক। বাকিরা কি মনে হয় আপনাদের কাছে? সব বিষয় কিন্তু এক না। জি স্যার, অবশ্যই আগে। আগে, এক্স্যাক্টলি, হ্যাঁ, দুজন বলছেন আগে, আসলে আগেই হবে। কারণ পরে তো আর করে লাভ নাই। স্ট্রাকচারটা তো ভাঙতে হবে। মনে করেন যে একটা ড্যাম করলেন, যেমন সাম্প্রতিক সময়ে একটা বহুল আলোচিত ড্যাম, নাম বলতে পারবেন, যেটা নিয়ে দুইটা দেশের মাঝে প্রায় যুদ্ধ লেগে লেগে যায় অবস্থা। পেপার পত্রিকা যদি পড়ে থাকেন আপনারা, খোঁজখবর রাখলে দেখবেন। নীল নদের নাম শুনছেন না সবাই? এটা তো আশা করি সবাই শুনছেন, নীল নদ। জি স্যার। জি স্যার। নীল নদের দুইটা শাখা আছে, একটা ব্লু এবং একটা হোয়াইট। তো এই মেজর অংশটা হচ্ছে ইথিওপিয়ার মধ্য দিয়ে। ইথিওপিয়া সেখানে বাদ দিবে, বাদ দিয়ে হচ্ছে তারা জলবিদ্যুৎ উৎপাদন করবে। কিন্তু এটা করতে গেলে মিশরের প্রধান অর্থনীতি সেটা নির্ভর করে কিসের উপরে? নীল নদের উপরে অধিকাংশ। তাদের যেই বিভিন্ন ট্রান্সপোর্ট বা অর্থনৈতিক যে কর্মকাণ্ড, তো নীল তাদের চিন্তা যদি এখানে বাদ দিয়ে দেয়, ওদের ভালো হবে, কিন্তু আমাদের তো মন্দ হবে। এই যে যে বিষয়াদিগুলা, এগুলো একটা প্রজেক্ট যখন করা হয় তখন কল্পনা করা হয়। যেমন বাংলাদেশে যখন আমরা কাপ্তাই, আমাদের জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে আছে, কাপ্তাই হ্রদ, ওটা কিন্তু কৃত্রিম, ওখানে ছিল না, বানানো হয়েছে। ড্যাম দিয়ে বাদ দিয়ে ওখানে বানানো হয়েছে। ওটা যখন বানানো হয় তখনই কিন্তু বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে, বিশেষ করে যারা ওই অঞ্চলে বসবাস করেন, আমাদের জনগোষ্ঠী যারা, বা ওখানকার লোকাল কমিউনিটি, জনগোষ্ঠী আসলে ঠিক হলো কিনা, লোকাল কমিউনিটি অর্থাৎ স্থানীয় লোকজন, তারা এটার বিরোধিতা করেছে এবং বিভিন্ন সমাজকর্মীরা তারা আন্দোলন করেছে। পরবর্তী এদেরকে সেটেলমেন্ট করে ক্ষতিপূরণ দিয়ে বিভিন্ন জায়গায় স্থানান্তর করে করা হয়েছে। একইভাবে আমাদের যে তিস্তা ব্যারেজ বলি বা টিপাইমুখ বাঁধ বলি,
অথবা আমাদের আরো যেগুলো আছে ফারাক্কাবাদ বলি, প্রত্যেকটারই একটা ইম্প্যাক্ট থাকে, সেটা ইকোনমিক এবং সোশ্যাল। এই কাজগুলা কনসিডার করতে হয় বাঁধ বানানোর আগে। পরে এটা করলে সেটা ফ্রুটফুল হয়ে যায়, সেটা নিয়ে শুধু বিবাদ বাদে, দ্বন্দ্ব বাদে, সলিউশন আসে না। আমি যে কথাগুলো বললাম, যেগুলো বাদের কথা বা এগুলো কিন্তু একটারও সলিউশন আমরা মানে কেউ বলে পাইছি, কেউ বলে পাই নাই, যে যার জায়গা থেকে বলে। প্রত্যেকে মানে সেলফ ডিফেন্স, প্রত্যেকে নিজেকে সাপোর্ট করে যে পাইলাম কি পাইলাম না। তাহলে আমরা বুঝলাম যে ডেভেলপমেন্ট প্রজেক্ট মানে হচ্ছে আমি কোথাও একটা বিল্ডিং করতে পারি, কোথাও একটা পার্ক বানাইতে পারি, অথবা কোথাও আমি একটা বড় ক্যানেল, কৃত্রিম হ্রদ তৈরি করতে পারি, অথবা আমি একটা হসপিটাল করতে পারি, অথবা রেল লাইন করতে পারি, অথবা আমি পদ্মা ব্রিজের কথায় ধরেন, এরকম অনেক ব্রিজ করতে পারি, অথবা টানেল করতে পারি নদীর নিচ দিয়ে, অথবা যে মেট্রো রেল যেগুলো চলতেছে বাংলাদেশে এখন, বিভিন্ন মেগা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টেরই একটা সামাজিক নিরীক্ষণ বলে যেটাকে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে এটার মাধ্যমে আমার অর্থনৈতিক কি ডেভেলপমেন্ট হবে। পদ্মা সেতু যদি করা হয় তাহলে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের যে 22টা বা 27টা বা 21টা জেলা, এরা শহরের সাথে সেন্ট্রালের সাথে একীভূত হবে, তাহলে এদের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু হবে। কিন্তু এখানে কিন্তু আবার কিছু ক্ষতিকর দিকও আছে, সেগুলো আমরা বের করব। বের করে কি আমরা প্রজেক্ট বন্ধ করে দিব? প্রত্যেকটা প্রজেক্টের তো ক্ষতিকর দিক থাকে, তাহলে কি কোনো প্রজেক্ট করা পসিবল হবে আমাদের পক্ষে? এমন কোনো সিঙ্গেল প্রজেক্ট পৃথিবীতে পাবেন না যেটা করছে আর কোনো ক্ষতিকর দিক সেখানে ছিল না। তাহলে প্রজেক্টগুলো কেন হইলো? আমাদের এই কোর্সের পারপাস হচ্ছে প্রজেক্ট করার আগে তার সোশ্যাল, ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল যেগুলো ক্ষতিকারক দিক, ভালো দিক সবগুলো আমরা তুলে ধরবো, এবং ওই ক্ষতিকারক দিকগুলাকে প্রজেক্ট করব, করার মাধ্যমেই বা এট এ টাইম যেরকম প্রজেক্ট করব সেরকম ওই সোশ্যাল যেগুলো ক্ষতিকারক দিক বা সামাজিক যেগুলো ক্ষতিকারক দিক অথবা অর্থনৈতিক যেগুলো ক্ষতিকারক দিক আছে সেগুলো কিভাবে মিনিমাইজ করে জিরোর কাছাকাছি নিয়ে যায় সেইটা নিয়েও আলোচনা, স্টাডি, গবেষণা করবে। এটাই হচ্ছে আমাদের সোশ্যাল ইম্প্যাক্ট বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা ইকোনমিক ইম্প্যাক্টের পারপাস। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, এই টোটালটা হলো আমাদের এটার উদ্দেশ্য। যেমন ধরেন যে পদ্মা সেতু যখন হইলো বা এই আমাদের কাপ্তাই হ্রদ যখন হয়েছে, অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গভর্নমেন্ট তাদেরকে কি করেছে? গভর্নমেন্ট তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়েছে, অর্থাৎ তাদের সেটেলমেন্টের যে ব্যবস্থা এটা করে দিয়েছে। আমি নিজে দেখেছি, আমার নানি বাড়ি মাদারীপুরে, তো মাদারীপুর এখান থেকে পদ্মা ব্রিজ যেটা হলো এখনো কমপ্লিট ফুল হয়নি, আমরা আশা করি কিছুদিন পরে হয়তো হয়ে যাবে। তো ওইটা যখন কাজ শুরু হয় তার অনেক আগে থেকে জমি অধিগ্রহণ বলে যেটাকে ল্যান্ড অ্যাকুইজিশন, এই ল্যান্ড অ্যাকুইজিশন করার কারণে অনেক মানুষের বাড়ি ঘর চলে গেছে, অনেক মানুষের ফসলি জমি চলে গেছে, কিন্তু তারা যেই পরিমাণ লাভবান হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। ইভেন এমনও মানুষ ছিল যে যাদের এক সময় 3 বেলা খাওয়ার মতো অ্যাবিলিটি ছিল, তার এখন কোটিপতি। কারণ দেখা যাচ্ছে তার 10 বিঘা জমি পড়ছে, আর সরকার এটা অনেক চড়া দামে কিনে নিয়েছে জমিগুলা সবার কাছ থেকেই। তো তার 10 বিঘা জমি পড়েছে, হয়তো ওখানে ধান টান যা হতো ওইটা দিয়ে তার বছরে ধানের চাহিদা পূরণ হতো, আর বাসায় ফসল আদি তরি তরকারি রোপণ করতো, আর কোনো রকম কষ্ট ক্লেশ করে মাছ তরকারি এনে শাকসবজি দিয়ে সে খাওয়া দাওয়া করতো। বাট ওই জমিটুকু নিয়ে গেছে সরকার তার, কিন্তু সে এই পরিমাণ বেনিফিট ওখান থেকে পেয়েছে যেটা এখন সে কোটিপতি। এখন বাসায় বিল্ডিং, আমি আমি ওখানে যাইতো মাঝে মাঝে নানি বাড়ি গিয়ে বাসায় বিল্ডিং টিল্ডিং তারা করে ফেলছে, কিন্তু একসময় তাদের থাকার মতো পর্যন্ত ঘর ছিল না। এরকম প্রত্যেকটা মানুষই লাভবান হয়েছে, অর্থাৎ তারা একদিক থেকে যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জমি হারিয়েছে, আরেক দিক থেকে সে এর থেকে অনেক বেশি লাভবান হয়েছে।
তাহলে আমি যদি আগে থেকে আলোচনা বা স্টাডি, যেটাকে ফিজিবিলিটি স্টাডি বলে প্রজেক্ট সৃষ্টি করা তৈরি করার আগে, সেটা না যদি করতাম তাহলে আমি বুঝতাম না যে কোন লোকটা ক্ষতিগ্রস্ত হবে, কোন লোকের জমি আছে, কোন লোকের নাই, কে কি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটা স্টাডি করতে হয়, ওইটা হিসেবে প্রজেক্টটা ধরা হয় যে প্রজেক্টটা কোন দিক থেকে করলে সবচেয়ে ভালো হবে। যেমন আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। এটা মনে করেন যে আমরা একটা রাস্তা বানাবো, এরকম এরকম একটা রাস্তা। এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। আমি বললাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে, আমি তো তাদের সোজাসুজি করতে পারতাম, কিন্তু কেন করলাম না? এই পয়েন্টে মনে করেন একটা ধর্মীয় উপাসনালয়, অনেক পুরাতন, যেমন কোনো মৌর্য আমলের বা সেন আমলের, আরো পুরাতন কোন আমলের বা মুঘল আমলের বা যে কোনো আমলের হোক, পুরাকীর্তি, এখানে কোনো মন্দির আছে অথবা কোনো মসজিদ আছে, অথবা মন্দির না মসজিদ না, একটা পুরাকীর্তি, একটা স্ট্রাকচার আছে যেটা কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ, সামাজিক যে কোনো একটা স্ট্রাকচার রয়ে গেছে, অথবা এখানে শতবর্ষী কোনো বট গাছ আছে, অথবা কোনো শতবর্ষী আম গাছ আছে, যেটার কারণে আমি এই অংশটুকুতে কাজটা করতে পারতেছি না। কিন্তু আমি যদি এটা ভেঙে করে ফেলি তাহলে কি ক্ষতি হবে? ক্ষতিটা হলো এটা, আমি একটা অ্যানসাইন্ড জিনিস হারাইলাম, একটা ঐতিহ্য হারাইলাম। তাহলে ঐতিহ্যকে যেরকম নষ্ট করা যাবে না, আবার আমার বি পয়েন্টে পৌঁছাতেও হবে। তখন আমি চিন্তা করব কোন দিক থেকে রাস্তাটা করলে ভালো হয়, এই এ থেকে বি, না এ থেকে এই বরাবর গিয়ে সি, না এখান থেকে শুরু করে এই বরাবর, কোনভাবে করব। এইটার জন্য আমাদের এই সোশ্যাল, ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট আলোচনা করে তার সাথে 3টা 4টা 5টা বিকল্প ওয়ে প্রস্তাব করা হয়, তার মাঝে সেটা যেটা সবচেয়ে বেশি সুইটেবল এবং ফ্রুটফুল সেটাকে ধরে কাজ করা হয়। তাহলে পরের জিনিসে আমরা যাই, সেটা এখানে ডেফিনেশন দেওয়া আছে। দেখেন, যদি ডেফিনেশন চায় তাহলে a socio-economic impact assessment is a study to determine how a proposed development project will affect or change the lives of current or future residents of a community or geographical area. অনেকে বলে কি স্যার এই টপিকসের সংজ্ঞা বা এগুলা মনে থাকে না, মুখস্থ করে আমরা ভুলে যাই, পারি না কোন লাইনের পর কোন লাইন হবে, কোনটার পরে কি হবে। সেটা না পারার কারণ হচ্ছে কি, আপনারা ব্রডলি চিন্তা না করে শুধু সংজ্ঞাটুকু মুখস্থ করতে যান, এটা একটা সমস্যা। যখন এই সংজ্ঞাটা পড়বেন, দেখেন তো আপনারা সংজ্ঞাটা পড়ে, আমি যে কথাগুলো অনেক ডিটেইলস এতক্ষণ বললাম আপনাদের 20-25 মিনিট যাবত, সেই কথাগুলোর সামারি কিন্তু এই 4টা লাইনের ভিতরে লেখা আছে। আপনাকে দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান তাহলে পড়ে দেখেন কোন অংশটুকু আপনাদের মুখস্থ করা লাগবে এখান থেকে, বলেন দেখি। মুখস্থ করা কিন্তু কিচ্ছু নাই, আমি যে কথাগুলো বললাম ওটা যদি মনে রাখেন, আপনি আপনার মতো লাইন বাই লাইন মনে আসবে, লাইন বাই লাইন লিখে দিবেন। ফিক্স এটাই মুখস্থ করতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। এটা একটা থিম, এই থিম থেকে আপনি নিজের ভাষায় লেখেন। সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলতে তুমি কি বুঝো? যদি এই কোশ্চেনটা আমি করি, হোয়াট ডু ইউ মিন বাই এ সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তখন কি মুখস্থ করা লাগবে আপনাদের? না আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনে থাকলে নিজে বানায় লিখতে পারবেন। এটার জন্য প্র্যাকটিস দরকার আপনাদের। অর্থাৎ যে বাসায় ক্লাস শেষ হয়ে গেলে আমি যে কথাগুলো বললাম এগুলা মনে করে নিজে নিজে লেখার চেষ্টা করবেন, লিখে লিখে দেখবেন এটার সাথে কোনটা মিলে। এখানে যেমন সাজাই গুছাই দেওয়া আছে, আপনার সাজাই গুছাই প্রথমবার হবে না, 2-3 বার লিখে ট্রাই করলে
আপনারও সাজানো গোছানো হয়ে যাবে। তখন আর এটা অন্ধের মতো দেখে মুখস্থ করা লাগবে না, আর টেনশনও থাকবে না পরীক্ষার আগে। ক্লিয়ার ডেফিনেশনটুকু সবাই? জি স্যার। এটা স্কোপ কি? এই স্টাডি করে আমরা কি পাবো? এই স্টাডি করে আমরা ইআইএ, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এটা তৈরি করতে পারবো। এটা যে কোনো প্রজেক্টের আগে মাস্ট, ম্যান্ডেটরি, যে কোনো প্রজেক্টের আগে। এই যে যারা ব্রিক ফিল্ড বানায়, বা আমাদের যে আপনাদের সবাই খুলনা যশোরের দিকে বা সাতক্ষীরার দিকে, এই যে যশোরে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, হাকিজ ইন্ডাস্ট্রি, তারপরে খুলনাতে এই যে রূপসা নদীর তীরে যে সমস্ত বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি বা মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে না, যেগুলা প্রত্যেকের ইআইএ করতে হয় এবং এসআইএ করতে হয়। এটা করে জমা দিতে হয়। কোথায় জমা দিতে হয়? ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। এটা কোথায়? খুলনায়। কেউ জানেন ডিওই কোথায়? পরিবেশ অধিদপ্তর, যে জোড়া গেটটা আছে না, জোড়া গেট থেকে সামনে আগায় গেলে ডিওই। পুলিশ সুপারের যে সরি পুলিশ সুপার না, রেঞ্জ ডিআইজি যে কার্যালয় না, ওটার আগে দেখবেন বড় করে গেট প্রসেস সুন্দর করে ভিতরে ঢুকে, তখন ডিওই আছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। ওইখানে জমা দিয়ে তারা এসে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তখন তারা ক্লিয়ারেন্স দেয়। তাহলে এসআই এটা কি? SIA is a process of analyzing, monitoring and managing the social. এই তিনটা কথা থাকতে হবে। অ্যানালাইজ মানে বের করা, কিভাবে আপনি কোন কোন বিষয়গুলা, আমি যেটা কনস্ট্রাকশন করব সেখানে কোন বিষয়গুলা নির্ভর করবে। যেমন আমি যদি কোনো স্লাম এরিয়ার পাশ দিয়ে, কোনো বস্তির মাঝখান দিয়ে এটা রেল লাইন করতে যাই, তাহলে কি বস্তির লোকজনকে আমাকে উচ্ছেদ করতে হবে। তাহলে এটা হলো একটা টপিক আসলো। আরেকটা কি হবে? এই রেল লাইনের কিন্তু প্রচুর নয়েজ হয়, যখন ট্রেন যায় অনেক জোরে শব্দ হয় না, এবং অনেক ভাইব্রেশন হয়। তাহলে কি শুধু কি বস্তির লোকজন সরাই দিলে হবে? ওর আশেপাশে যে লোকজন তাদের মতো সরাই দিতে হবে, কারণ তারা তো ওই যে শব্দে বসবাস করতে পারবে না। দিন দিন নাই রাত নাই, যে কোনো সময় ট্রেন যেতে পারে। ইভেন যেগুলো বিজি লাইন, সেখানে তো দিন ভরে রাত ভরে সবসময় ট্রেন যায়, 8টা 10টা 5টা যেতেই থাকে। তাহলে কি করতে হবে? আশেপাশের লোকজনগুলো একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, যে এই ডায়ামিটারের ভিতরে লোকজনকে আমাকে এখান থেকে সরাই দিতে হবে। তাহলে আমাকে এই ফ্যাক্টরগুলো আনতে হবে, যে আমি এদেরকে কি সরাবো, নাকি আমি রেল লাইনটা অন্য জায়গা দিয়ে করবো, কোনটা আমার জন্য ইকোনমিক হবে, সুবিধাজনক হবে, সেটা আমি করবো। আমি যদি দেখি লোকজন সরাইয়ে করতে গেলে আমার 100 কোটি টাকা খরচ হবে লোকজনকে সরাইতেই, আর আমি যদি রাস্তাটা অন্য জায়গা দিয়ে নিই, তাহলে এই 100 কোটি টাকা দিয়ে আমার রাস্তা করা হয়ে যাবে। কথার কথা ধরেন, তাহলে আমি লোকজন সরাবো কেন? আমি অন্য জায়গা দিয়ে নিব। এই ডাইরেক্ট এইভাবে না নিয়ে আমি এই যে পেঁচানো লাইনটা, যেটা আমি লাল কালার দিয়ে মার্ক করেছি, যে এখান দিয়ে নিব, দূর দিয়ে ঘুরে নিলাম। তাহলে আমার এই বস্তু সরাইতে হলো না, এদেরকে 100 কোটি টাকাও দেওয়া লাগবে না, ওই টাকা দিয়ে আমি এখানটা কাজ করে ফেলতে পারলাম। এই জন্য প্রথম কাজটা হবে অ্যানালাইজ, আমাকে বিশ্লেষণ করতে হবে, এবার মনিটরিং, অর্থাৎ আমি যা বিশ্লেষণ করলাম ঠিক মতো হলো কিনা সেটা, এবং ম্যানেজ, না হলে ম্যানেজ করতে হবে। এই তিনটা কথা মনে রাখতে হবে। অর্থাৎ এসআইএ, সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা কি? ম্যানেজিং দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কনসিকুয়েন্সেস অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্টস prior to proceeding with their implementation. এটা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগেই আমাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এটা হলো সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের সংজ্ঞা। স্কোপ কি? স্কোপ হচ্ছে এসআই স্টাডি ইনভলভিং involuntary displacement of 400 or more families in mass in plain area, or 200 or more family in mass of tribal or hilly area, desert development program blocks area। মানে এখানে একটা স্ট্যান্ডার্ড দিয়েছে যে আমরা
যেগুলা স্বেচ্ছায় যারা মানে কাজটা করতে যায় ভলেন্টিয়ারলি, যদি কোনো প্লেন এরিয়া হয় তাহলে 400 অথবা এর চেয়ে অধিক ফ্যামিলিকে ইনভলভ করতে হবে আমার এই স্টাডিতে। আর যদি হিলি এরিয়া হয় তো 200। হিলি এরিয়া এবং কোনো ডেজার্ট বা যেখানে ফাঁকা এরিয়া, মরু এলাকা বলি আমরা, আশেপাশে কিছু লোকজন থাকে বা কোনো ব্লক এরিয়া, সেখানেও আমাদের এটা করতে হবে। এই জিনিসটা মানে হচ্ছে আমি তো একটা এলাকায় স্টাডি করতে গেলে সেই এলাকার সবকিছু জানবো না। এই জন্য ওই এলাকার লোকজন যারা আছে এদের উপরে কোশ্চেনারি সার্ভে করতে হবে, অর্থাৎ এদের কাছে মতামত নিতে হবে। একটা চার্ট থাকবে, অর্থাৎ এই একটা প্রজেক্ট আপনি যখন করবেন কোন কোন ব্যাপারগুলা আপনাকে কনসিডারেশন নিতে হবে, ওগুলো আগে থেকে ঠিক করে ওই এলাকায় যেতে হবে। ওই এলাকায় গিয়ে বিভিন্ন লোকজনের সাথে, ফ্যামিলির সাথে, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে, অর্গানাইজেশনের সাথে কথা বলে বলে আপনাকে ডাটা নিতে হবে যে যদি এই কাজটা হয় তাহলে এখানে কি কি হতে পারে, এই বিষয়ে কি হবে, ওই বিষয়ে কি হবে, সবগুলা তাদের সাথে। কারণ কাজ করবেন তাদের এলাকায়, আপনি আপনার মন মতো একটা রিপোর্ট দিয়ে দিলে হবে? আপনি বললেন যে ওখানে যে সমস্ত লোকজন আছে এই প্রজেক্টের কারণে এদের কোনো সমস্যা হবে না, কিন্তু এটা কি তারা বললো না আপনি বললেন? আপনার কোনো মনের কথা সেখানে দেওয়া যাবে না। তারা কি বললো তাদের কাছ থেকে কোশ্চেনারি সার্ভে করে আপনাকে তাদের কাছ থেকে ওই বিষয়গুলো বের করে আনতে হবে। এটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। যদি না বুঝে থাকেন আমাকে কিন্তু কোশ্চেন করবেন কাইন্ডলি, কারণ হচ্ছে কি এটা টোটালি একটা লিটারেচার ধর্মী পড়াশোনা। এখানে যদি না বুঝেন পরে কিন্তু আপনার মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আর এই বিষয়টা এরকম না যে পরীক্ষা দিলেন কোনো রকম ওপেন বুক একটা দিয়ে ফেললেন, তা না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেক অনেক যে কোনো প্রজেক্টের আগে এই কাজগুলো করতে হয়। হয়তো এরকম হতে পারে যে আপনি এই কাজের সাথে ইনভলভ না, কিন্তু অন্য কেউ করছে, অন্য কোনো গ্রুপ। আপনি যখন কোনো কাজটা করবেন আপনাকে ফিল্ডে গেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়, দেখতে হয়, সবকিছু খোঁজখবর রাখা লাগে। কারণ একজন ইঞ্জিনিয়ার হতে হয় ডাইনামিক, এবং ডাইনামিক স্কেলে তাকে অনেক বিষয় নলেজ রাখতে হয়। এখানে আমরা বলছি রুল অফ দ্য সোশ্যাল ইকোনমিক স্টাডি, অর্থাৎ সোশিও ইকোনমিক যে স্টাডি তার রুল বা ভূমিকাগুলো কি হবে। একটা কথা আছে এখানে এরকম, অল ডেভেলপমেন্ট মে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট টু দ্য হিউম্যান লাইফ, অর্থাৎ প্রত্যেকটা ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে হিউম্যান লাইফ জড়িত, হিউম্যান লাইফের উপরে প্রভাব আসে। যেটা আমি আগে বলেছি যে পৃথিবীতে নট এ সিঙ্গেল প্রজেক্ট আপনারা পাবেন এরকম কোনো প্রজেক্ট খুঁজে যেখানে মানুষের উপরে কোনো বা লিভিং কম্পোনেন্ট বা এলিমেন্টের উপরে কোনো প্রভাব পড়ে নাই, কোনো না কোনোভাবে পড়ছে। সেই কথাগুলাই এখানে বলছে। কি কি আছে টপিকসটা আমি একটু কি পয়েন্টগুলো বলতে, চেঞ্জ ইন কমিউনিটি ডেমোগ্রাফিক, অর্থাৎ কমিউনিটির যে একটা চিত্র সেটাই পাল্টে গিয়েছে। মার্কেট অ্যানালাইসিস, মার্কেট হাউজিং এবং মার্কেট অ্যানালাইসিসটাও পাল্টে গেছে, এটাও করতে হয়। ডিমান্ড অফ পাবলিক সার্ভিস, পাবলিক কি চাচ্ছে সেটার ডিমান্ডটাও খেয়াল রাখতে হয়। তাদের এমপ্লয়মেন্ট এবং ইনকাম লেভেলটাও দেখতে হয়। এবং অ্যাস্থেটিক কোয়ালিটি, অর্থাৎ সেটা দেখতে কেমন হবে। অ্যাস্থেটিক মানে কিন্তু এটা রুচিবোধের উপর নির্ভর করে। যেমন একটা পানি বা একটা পোশাক সব দিক থেকে ভালো, কিন্তু আপনার রুচিতে মিলে না। যেমন এখন যদি আপনি ক্লাসে আসেন, এই যে পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখছেন না আপনারা মুভি টুভি, আমি যদি দেখি না কিন্তু ডায়াগ্রামটা দেখছি ফেসবুকে এক জায়গায়, ওইরকম বেশ ধরে যদি আপনি ক্লাসে আসেন সেটা কি হবে? অ্যাস্থেটিক হইলে ব্যাপারটা? উনি কিন্তু বেশ সুপার হিরো, সবাই কিন্তু সবাই বলতে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি মানুষ তাকে দেখেছে, এই ছবিটা অনেক বেশি ইনকাম করেছে, অনেক টাকা পয়সা ছবিটায় তারা অর্জন করেছে। কিন্তু আপনি যদি ওই ভেজ ধরে ক্লাসে আসেন তাহলে হবে? বা ওই ভেজ ধরে আপনি বাসায় যান, বাসায় যদি সবসময় ওই ভেজে থাকেন, ব্যাপারটা কি হলো? হবে না কিন্তু। কারণ হচ্ছে দুইটা জিনিসটা ঠিক আছে কিন্তু অ্যাস্থেটিক হয় নাই প্লেস মতো। আবার আমি সিম্পল উদাহরণ দিই, পানি।
আপনারা পানি খাইলেন, পানি সব ঠিক আছে, কোয়ালিটি ভালো, ১ নাম্বার পানি, টেস্ট করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু পানিটা দেখতে হচ্ছে মনে করেন ইউরিনের মতো কালার। আপনি খাবেন? খাবেন না কিন্তু। অথবা দেখতে খুবই মানে অথবা গন্ধ অ্যাস্থেটিক না, কালারটা হচ্ছে অ্যাস্থেটিক। কালারটা দেখতে আপনার কাছে অরুচিকর মনে হচ্ছে। তখন আপনি সেটা খাবেন না। বিষয়গুলো ঐরকম। এটাকে বলা অ্যাস্থেটিক ভিউ, মানে রুচিবোধ যেটা। তো এই সমস্ত বিষয়গুলাই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে the surrounding relation provide the sustainable development. সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আপনাকে এই বিষয়টা কনসিডারেশনে রাখতে হবে, এই বিষয়গুলো। এরপরটা হচ্ছে প্রিপারেশন অফ সোশিও ইকোনমিক স্টাডি। কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, কিভাবে আপনি স্টাডি করবেন। প্রথমে কি দেখেন, আমি আগেই বলেছি প্রিপারেশন অফ কোশ্চেনারি সার্ভে। ওই যে কোশ্চেনারি জিনিসটা যেটা বললাম আগে, একটা সুন্দর চার্ট থাকবে, আপনি এলাকায় বিভিন্ন লোকজনের কাছে যাবেন, কমিউনিটির কাছে, ফ্যামিলির কাছে, বিভিন্ন এলাকার লোক, যে এলাকায় কাজ হবে সেখানে অনেক ৪-৫টা টিম যাবে, তারা বিভিন্ন বিষয়ে একই বিষয়ে সবার কাছে, বিভিন্ন জনের কাছে কোশ্চেন করবে যে এখানে একটা কাজ হবে, তা আপনার কি মনে হয় এই কাজটা হলে কি হবে, কেমন হবে, আপনাদের এখানে কি সুবিধা হবে, আপনাদের কি অসুবিধা হবে, এটা আপনারা চান কিনা, বা এটা যদি না চান তাহলে বিকল্প কি চান আপনারা। এরকম আরো বিষয় থাকে, এইগুলা সেখানে আপনারা তাদের কাছ থেকে আলোচনা করে ব্যাপারটাকে তুলে আনবেন। ডাটা কালেকশন করতে, প্রাইমারি সেকেন্ডারি ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। এক্সিস্টিং কি কি ফ্যাসিলিটি ওইখানে আছে, মনে করেন আপনি এখানে একটাই বানাবেন, একটা হাসপাতাল করতে চাচ্ছেন, কিন্তু ওখানে একটা হাসপাতাল অলরেডি আছে, ৫ তলা অলরেডি, আপনি আবার ৫ তলা একটা করবেন, দরকার আছে ওইখানে? দরকার নেই। কখন দরকার হবে? যখন নাকি ওই ৫ তলা ওখানে তারা সার্ভিস দিতে পারতেছে না, লোক এত বেশি, ওখানে মানে স্থান সংকুলন হচ্ছে না, তখন আপনার একটা করতে পারেন। কিন্তু আপনি যাই দেখলেন ৫ তলা বিল্ডিং এর ২ তলায় ভরে না, আপনি আবার ৫ তলা একটা করবেন। অথবা যে মাঝে মাঝে আপনারা পেপারে বা ফেসবুকে দেখতে পান যে কালভার্ট বানাইছে, ব্রিজ বানাইছে, রাস্তাই নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝছি স্যার। দেখা গেছে যে আমি ওখানে যাই দেখলাম এক্সিস্টিং ফ্যাসিলিটিটা কালভার্ট অলরেডি আছে, আমি আবার কালভার্ট বানাবো, আমাদের দরকার কি রাস্তা বানানো এখন। ওই বিষয়টা কনসিডার করতে হয় এক্সিস্টিং ফ্যাসিলিটি ভিত্তিতে। তারপর হচ্ছে আমাদের মিটিগেশন, অর্থাৎ টু রিডিউস ইমপ্যাক্ট। মিটিগেশন মানে হচ্ছে কিছু, মিটিগেশনটা হচ্ছে এটাকে বলি আমরা, যেমন অসুখ হইলে কি হয়, আমরা অসুখ দূর করার জন্য ওষুধ খাই, এটা একটা মিটিগেশন মেজারমেন্ট। ওই রকম যে কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, যেটা আসবেই যে কোনোভাবে করি আমি, তাহলে সেটাকে কিভাবে দূর করা যায়, কিভাবে মিটিগেট করা যায়, ওটাকে কিভাবে প্রশমন করা যায়, ওটাকে ব্যালেন্স করা যায়, সেই কিছু ব্যবস্থাপনা আমাকে গবেষণা করে, অ্যানালাইসিস করে, বা আমার টিমের সাথে কথাবার্তা বলে, বা যারা সিনিয়র পার্সোনেল আছে এদের সাথে কথা বলে আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে এই সমস্যা আছে যেটা কোনোভাবে দূর করা যাচ্ছে না, তাহলে সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায় প্রজেক্ট রেখেই। এবং কিছু ইমপ্যাক্ট আছে আপনি এখন দেখতে পারবেন না, হয়তো এটা করলে আজ থেকে ৫ বছর পরে দেখা দিবে, সেটা আপনাকে এখনই কনসিডারেশনে আনতে হবে। যেমন ধরেন আমাদের পদ্মা সেতুটা হইল, কিন্তু যদি পদ্মা সেতুর ২ পাশে যে লিংক রোড, এই রোডগুলা, রাস্তাগুলো যদি আমরা আগের মধ্যে রেখে দিতাম, তাহলে পদ্মা সেতু বানায় কি কোনো লাভ হইতো আমাদের? কারণ জানি যদি পদ্মা সেতু বানানো হয় তাহলে এই রাস্তাগুলো অনেক বেশি বিজি হবে। এখন যদি পার ডে ১০০০টা গাড়ি যায়, তখন হয়তো ১০,০০০ গাড়ি যাবে বা ৫,০০০ গাড়ি যাবে। তাহলে তার জন্য তো আমাকে রাস্তা যদি আগের মতোই ওই ১ লেন রাখি বা ২ লেন রাখি, তাহলে তো আমার ব্রিজের ২ পাশে
আজীবন অল টাইম 4 কিলোমিটার 5 কিলোমিটার জ্যাম থাকবে, তাতে আমার ব্রিজ বানানোর লস হইলো। তাহলে আমাকে ফিউচারে কল্পনা করতে হবে যে আমি যখন ব্রিজটা বানাই তখন আমাকে এখন 2000 গাড়ি যায়, তখন 10,000 গাড়ি যাবে। এই 10,000 গাড়ি যদি যাইতে হয় তাহলে ব্রিজের দুই পাশে আমাকে লিংক রোডগুলোকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে হবে এবং এদেরকে এক্সপ্যান্ড করতে হবে। 2 লেনের জায়গায় 6 লেন করতে হবে, নরমাল রোডের জায়গায় এক্সপ্রেসওয়ে করতে হবে। গভর্নমেন্ট কিন্তু আগে সেই কাজগুলাই করছে। আগে দুই পাশে এক্সপ্রেসওয়ে বানাইছে, 6 লেনের রাস্তা বানাইছে, আরো অনেক ডেভেলপমেন্ট করছে। তারপর বিভিন্ন জায়গায় কালভার্ট দিয়ে দিয়ে রাস্তাকে মানে ফ্লো বাড়াইছে, ক্যাপাসিটি ইনক্রিজ করছে। তারপরে তারা ব্রিজটাকে খুলে দিবে। ওগুলো আগে করতে হয়, পরেরটা পরে। এটাকে বলে ইম্প্যাক্ট প্রেডিকশন। এই কোশ্চেনারি সার্ভের কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে যে বিফোর দ্য প্রিপারেশন অফ কোশ্চেনারি আমাকে জানতে হবে, ওই প্রজেক্টটা সম্বন্ধে জানতে হবে, স্যাম্পলিং মেথড ব্লা ব্লা, যেগুলো আমি আগে বলছি সেগুলো আপনারা পড়লেই পারবেন, দেখলেই পাবেন, সবগুলো আমি বলেছি। ইকোনমিক স্ট্যাটাস কেমন, ওখানে লোকজন কোন শ্রেণী, অধিকাংশ লোকজন কি কৃষিজীবী, না অধিকাংশ লোকজীবী গভর্নমেন্ট এমপ্লয়ি, না অধিকাংশ লোকজন ঘের করে, না অধিকাংশ লোকজন ব্যবসা করে, কোনটা করে তাদের, ওইটাও আপনাকে দেখতে হবে। তাদের পার ক্যাপিটা মাসিক ইনকাম কত বা বাৎসরিক ইনকাম তাদের কত, সেখানে কতগুলা স্কুল কলেজ আছে, সবগুলা কনসিডারেশন আপনাকে আনতে হবে, সেগুলো এখানে লেখা আছে। ডাটা কালেকশন করতে এই দেখেন এইভাবে আপনি যাবেন। কখনো হতে পারে কোনো একজন ব্যক্তির ইন্টারভিউ নিতে পারেন, মনে করেন ওই এলাকায় বিখ্যাত একজন ব্যক্তি, সে ওই এলাকার অনেক স্টাডি করেছে আগে, সে জানে ওই এলাকা সম্বন্ধে, তার কাছ থেকে আপনি ইন্টারভিউ নিতে পারেন। অথবা কোনো একটা গ্রুপকে, যেমন ওই এলাকার যত স্কুল কলেজের প্রফেসর টিচার আছে সবাইকে ডাকলেন, অথবা যত যুবক শ্রেণী সবাইকে ডাকলেন, অথবা যত কৃষক সবাইকে ডাকলেন, বা যত ব্যবসায়ী সবাইকে ডাকলেন, ডেকে তাদেরকে প্রজেক্ট সম্বন্ধে বললেন, বলে তাদের মতামত জানতে চাইলেন। সেটা হতে পারে ইন্ডিভিজুয়ালি, হতে পারে গ্রুপ ওয়াইজ। এরপর ডাটা কালেকশন হতে পারে ওখানে কোনো মানে গভর্নমেন্ট কোনো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে, যেমন আমরা গিয়েছিলাম মংলা পোর্টের, ওখানে যে এক্সটেনশন হবে সেই এক্সটেনশনের সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বের করার জন্য আমি এবং কুয়েটের আমাদের দুজন প্রফেসর এবং আমরা আরো 3 জন রিসার্চ গ্রাজুয়েট তারা গিয়েছিলাম স্টাডি করতে। তো আমরা ওখানে মংলা পোর্টের যারা চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তাদের কাছে গিয়েছি, তাদের মতামতটা কি প্রজেক্ট সম্বন্ধে। ওখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, ডিওই, পরিবেশ কর্তৃপক্ষ, তাদের কাছে গিয়েছি। কয়েকটা এনজিও ছিল, তাদের কাছে আমরা গিয়েছি। ওখানে সিবিএ এর অফিস ছিল, সেন্ট্রাল বার্গেনিং এজেন্সি, যেটা মংলা পোর্টে, তাদের অফিসে গেলাম, তাদের কাছে ডাটা নিলাম। এবং সেখানে বিভিন্ন সম্প্রদায় ছিল, তাদের কাছে গেলাম, তাদের কাছ থেকে ডাটা নিয়েছি। এবং যারা ওইখানে মানে শ্রমিক সংগঠন ছিল, বিভিন্ন সংগঠনের কাছে গিয়েছি। এবং সাধারণ জনগণ, তাদের নিয়ে আমরা একটা সেমিনার করেছি, তাদের কাছে গিয়েছি, বিভিন্ন কমিউনিটিকে ভাগ ভাগ করে আমরা কাজগুলো করেছি। সেটা আপনাকে কর্তব্য করতে, অর্থাৎ ওই এলাকায় যেই শ্রেণীর লোকজন বসবাস করে, ছাত্র সমাজের কাছে গিয়েছি আমরা, রাজনৈতিক যারা পলিটিক্যাল পার্সোনাল আছে তাদের কাছে গিয়েছি, সমাজকর্মীদের কাছে গিয়েছি, তাদের মতামতটা কি, তারা যে এই সমাজে বসবাস করে, সমাজে একটা কাজ হয়ে যাবে তাদের মতামত কি, সেটা নিয়ে। অনেক জায়গায় কিন্তু আপনারা দেখেন মাঝে মাঝে যে বিক্ষোভ হচ্ছে, তারা এই কাজটা করতে দিবে না, এরকমও হয়। মতামত নিয়েছে, মতামতকে অগ্রাহ্য করেছে, এরকম হয়। বা অনেক সময় বলে আমাদের মতামত নেই, এরকম হয়। সেই জন্য আপনাকে সবকিছু কনসিডারেশন রাখতে হবে। এবং ডাটা এন্ট্রি এবং অ্যানালাইসিস। ডাটা এন্ট্রি হলো, অর্থাৎ মনে করেন আপনি ওইখানকার একটা ড্যাম বানাবেন বা বাঁধ বানাবেন, তাহলে ওইখানে যে রিভার আছে বা যে রিভারে আপনি বাঁধটা বানাবেন, পদ্মা সেতু যখন আমি বানাবো বা বানাইলাম, তাহলে পদ্মা নদী নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে যে পদ্মা নদীর বিগত 100 বছরের স্রোতের বেগ কত ছিল, সিলটেশন কেমন ছিল, স্কাওয়ার ডেপথ কেমন ছিল, দুই পারে ভাঙনের হার কেমন ছিল, এর গতিবেগ কখন কোন দিকে যায়, এগুলো অ্যানালাইসিস করতে বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে এগুলো অ্যানালাইসিস করে দেখতে হয়। এগুলো ডাটা বিভিন্ন জায়গায় থাকে গভর্নমেন্টের কাছে। এই
সবগুলো একটা সিনারিও এখানে আমি দেখাইছি যে ইআইএ করতে গেলে কি করতে হবে, আমাকে হেলথের কনসেপ্ট রাখতে হবে, সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, কালচারাল ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট অন ওয়াটার, ইম্প্যাক্ট অন ল্যান্ড অ্যান্ড লাইফ, ইম্প্যাক্ট অন উইল্ড লাইফ, সব কিছু। যেমন এখানে আপনারা জানেন যে আমাদের খুলনাতে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক আন্দোলনও হয়েছে, অনেক কিছু হয়েছে যে এখানে করা যাবে না, কারণ এটা করলে হচ্ছে এখানকার যে বিভিন্ন দূষিত পদার্থ বেরোবে সুন্দরবনের উপরে এটা ইফেক্ট ফেলবে। তো পরবর্তীতে তারা ইআই স্টাডি করে দেখেছে যে যেই ইফেক্টটা হবে সেগুলো সালফার বা সক্স নক্সের কারণে হবে। তো এই সক্স নক্স আমরা ট্রিটমেন্ট করে বিশুদ্ধ করে বাচ্চা ছাড়বো, তাহলে কোনো সমস্যা হবে না। এরকম মেজারমেন্ট আমাকে নিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।